নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা আমি নিজেকে প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা যা যা আপনাদের প্রশ্ন মনের মধ্যে দেখা দেয় এই টিক্স অ্যান্ড ফ্রিজ নিয়ে, আশা করি এর উত্তর আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, তাহলেই সব প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন এই পর্ব থেকেই। বার্নিং একটা ইস্যু এই আমাদের এই হট হিউমিড ওয়েদারে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বলতে গেলে সারা ভারতবর্ষ জুড়েই যে টিক্স অ্যান্ড ফ্রিজের উপদ্রব দেখা দিয়েছে, কিংবা কয়েকদিন পর এমন বেড়ে যাবে যে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমার চেম্বারে, মানে আমার হসপিটালে খান 10-15 মোটামুটি 40% কেস হচ্ছে টিক্স অ্যান্ড ফ্রিজ নিয়ে। এই হট অ্যান্ড হিউমিড ওয়েদার টিক্সের পক্ষে আদর্শ একটা সময়, যখন এরা ওদের ঘুম থেকে বলা যায় জেগে ওঠে। ঘুম থেকে ওঠে জেগে মিনস এই কোল্ড সিচুয়েশনে, কোল্ড ওয়েদারে ওরা গাছের পাতার নিচে ডিম আকারে সব, কিংবা ওরা ডরম্যান্ট স্টেজে থাকে বলা যায়। এই হট অ্যান্ড হিউমিড ওয়েদার পেলে এরা একটা নিরাপদ একটা আশ্রয় ফর দি রিপ্রোডাকশন অর কমপ্লিট দি লাইফ সাইকেল। তারা একটা হোস্ট, সেটা কোনো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল হতে পারে, যেমন কুকুর, বিড়াল, ছাগল, গরু, সমস্ত ম্যামেলসদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই সময়টায়। এরা কোথায় থাকে তাহলে? এরা পছন্দ করে হচ্ছে শেডি এরিয়া, ডাইরেক্ট সানলাইট এরা পছন্দ করে না। দেখা যাবে যে আপনার পোষ্যকে সঠিকভাবে ট্রিটমেন্ট করার পরেও কয়েকদিন যেতে না যেতেই আবার সেই টিক্স অ্যান্ড ফ্লিজে ভরে যাচ্ছে, কিছুতেই আপনি সামাল দিতে পারছেন না। সামাল কিভাবে দেবেন আমি একে একে আসছি। আপনার বাড়িতে একটাও টিক্স আর ফ্লিজ আপনি আর দেখতে পাবেন না। এরা কি করে, এবার এই কোল্ড ওয়েদার যখন চেঞ্জ হয়ে এবার হট এবং হিউমিড ওয়েদারে প্রবেশ করে, তখন ওরা একটা নিরাপদ আশ্রয়, যেমন হচ্ছে পোষ্যের লোমের নিচে, যারা ইনডোর ট্রান্সমিশন হতে পারে, আউটডোর ট্রান্সমিশন ইজ মোস্ট কমন। তাহলে ইনডোর ট্রান্সমিশন বলতে কি বোঝায় আর আউটডোর ট্রান্সমিশন বলতে কি বোঝায়? আউটডোর ট্রান্সমিশন মিল যখন আপনি আপনার কুকুরকে বাইরে নিয়ে বেরোন, কিংবা পোষ্যকে বাইরে নিয়ে বেরোন, পার্কে নিয়ে যান, তখন সেই টিক্সটা কিন্তু একটা কিংবা দুটো আপনার পোষ্যের শরীরে উঠে যায়। সেখান থেকেই একটা থেকেই কিন্তু হাজার রিপ্রোডাকশন করে। ইনডোর ট্রান্সমিশন মিন কি? ওরা কিন্তু আপনার আস্তে আস্তে দেখতে পায়, ওরা কার্বন ডাইঅক্সাইড সেন্সিটিভ। কার্বন ডাইঅক্সাইড সেন্সিটিভ মিনস মসকিটো, লাইক দি মসকিটো, ইউ নো অলসো। মসকিটো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড সেন্সিটিভ। ওরা দেখে যে হোয়ার ইজ দ্য কার্বন মনোক্সাইড অর কার্বন ডাইঅক্সাইড ইজ এমিটেড, কোথা থেকে বার হচ্ছে। ওরা সেই অনুযায়ী কিন্তু ওদের মুভমেন্টটা হয়। ঠিক সেইভাবেই টিক্স অ্যান্ড ফ্লিজ ঠিক এইভাবেই কিন্তু আপনার ঘরেও এসে পৌঁছায়। ঘরে এসে পৌঁছলে একটা কনভেনিয়েন্ট ওয়েদার, মানে হচ্ছে আপনার পোষ্যর শরীর, কিংবা আপনার বিছানার নিচ, কিংবা ঘরের কোণ, আলমারির খাঁজ, এই সমস্ত জায়গায় নিয়ে ওরা আশ্রয় নেয়। এই আশ্রয় নেয়, এখান থেকেই হচ্ছে ইনডোর ট্রান্সমিশনটা শুরু হয়। আপনার পোষ্য চুল করতে পারে না, অমুক করতে পারে না, এমন জায়গায় ওরা থাকে, যেমন থাই, এখানে কানের ভেতরে এরা নিয়ে আশ্রয় নেয়। ওরা জানে যে কোথায় আমার নিরাপদ আশ্রয়। সেই নিরাপদ আশ্রয়টা খুঁজে নিয়ে গিয়ে তারা রিপ্রোডাকশন সাইকেলটাকে কমপ্লিট করে। সো আওয়ার এম ইজ টু
destroy their entire life cycle for the reproduction. সিম্পল কথায় একটা বলছি, আমাদের উদ্যোগ হলো ওদের লাইফ সাইকেলটাকে ডিসরাপ্ট করা। শুধুমাত্র অ্যাডাল্ট টিক্স আর ফ্লিজকেই নষ্ট করলে হবে না, তারা যাতে ফার্দার কোনো যাতে রিপ্রোডাকশন না করতে পারে সেটাও দিকেও আমাদের ধ্যান দিতে হবে। ঠিক এই প্রসঙ্গটা নিয়েই আজকে আমাদের আলোচনা। মূল প্রসঙ্গটা বলে দিলাম। খুব একটা ক্রুশিয়াল একটা কথা বলছি। আমাদের প্রাইম মিনিস্টার মোদীজির একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন, যে মিশন চিতা। আপনারা সবাই জানেন চিতা আনা হয়েছিল, এবং আমি পার্সোনালি বলছি অনেক কেসে, আমি নর্থ বেঙ্গল যখন পোস্টিং ছিলাম, অনেক কেসে পোস্টমর্টম কেসে আমাকে যেতে হয়েছিল। এবং বলছি মিশন চিতা, ম্যাক্সিমাম চিতাগুলো মারা গেছিল কোথা থেকে জানেন? টিক্স দ্বারা আক্রান্ত হয়ে এবং টেপ ওয়ার্ম দ্বারা আক্রান্ত হয়ে। আপনারা একটু স্মরণ করুন, 10-20 বছর আগে আলিপুর চিড়িয়াখানায় একজন মারা গেছিল, বিখ্যাত একটি বাঘ, সেও কিন্তু মারা গিয়েছিল টিক্স দ্বারা আক্রমিত হয়ে, ব্যাবোসিওসিস দ্বারা। So be careful about any tick-borne disease like babesiosis, not only babesiosis but tick fever or tick paralysis. Actually, tick গুলো না একটা নিউরোটক্সিন ছড়িয়ে দেয় পোষ্যের শরীরে। এটা হচ্ছে ওদের টিক্সের সার্ভাইভ্যালিটি বলা যেতে পারে। মানে আমি বাঁচবো কিভাবে, বাঁচবো, আমি যদি পোষ্যটাকে মেরে ফেলতে পারি এনি হাও, তাহলে আমার পক্ষে খুব সহজ হবে তাকে খেতে। তাহলে টিক্সের কাজ হলো এমন কিছু টক্সিন লেভেল ছড়িয়ে দেওয়া পোষ্যের শরীরে কিংবা যে কোনো ম্যামেলসের শরীরে, যাতে সে সহজে মরে যায়, সহজে তাকে আমি আক্রমণ করে খেয়ে আমি বংশবৃদ্ধি করতে পারি। দ্যাট ইজ দ্য মেন মোটো বলতে পারি যে টিক্স অ্যান্ড ফ্লিজের। তারা নিউরোটক্সিন দিয়ে সে প্যারালাইসিস হয়ে যায়, টিক ফিভার হয়, ব্যাবোসিস এক্স্যাক্টলি অমুক হয়ে গিয়ে সে মারা যায়। এবার মনের সুখে আমি তাকে খেয়ে বড় হচ্ছি, আবার বাচ্চা দিচ্ছি, আবার বড় হচ্ছে, আবার অন্য কারো শরীরে দিচ্ছি, এভাবেই কিন্তু তার লাইফ সাইকেলটা গড়ে ওঠে। সো আওয়ার মোটো ইজ টু ডিস্ট্রাক্ট দি লাইফ সাইকেল। এবার মূল প্রসঙ্গে আসি। টিক্স দ্বারা যদি আপনার পোষ্য আক্রান্ত হয়, নট অনলি টিক প্যারালাইসিস, নট অনলি ব্যাবোসিওসিস, নট অনলি আদার ডিজিজ, বাট প্রাইমারি সিমটম ইজ redness around the biting area, crucial point, then allergy reaction, then other symptom. So our motive should be to kill or notice the ticks or fleas on regular basis on this season. বারবার করে আপনাদের বলছি, প্রত্যেক দিন আপনার পোষ্যকে খেয়াল রাখুন তার শরীরে টিক্স এবং ফ্লিস আছে কি নেই। কারণ কি বলছি, যে ইফ your pet is infected with the fleas or ticks and you remove the fleas and ticks within 48 to 72 hours, repeat 48 to 72 hours, তাহলে কিন্তু আপনার পোষ্যর খুব কম সম্ভাবনা আছে যে হিমোপ্রোটোজোয়া ও আদার ডিজিজ দ্বারা আক্রান্ত হওয়ার। কারণ কি? কারণ একটাই হলো যে আপনার পোষ্যের একটা নিজস্ব ইমিউনিটি পাওয়ার আছে, সেলফ ইমিউনিটি পাওয়ার রয়েছে, যেটা ওভারকাম করতে পারে টিক্স এবং ফ্লিজের টক্সিনকে অতিক্রম করতে পারে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? বাংলা ভাষায় বলছি, 48 থেকে 72 ঘন্টার মধ্যে যদি টিক এবং ফ্লিজ দেখতে পান, প্লিজ বি কেয়ারফুল, যত্ন নিন সেই টিক্স এবং ফ্লিজকে এনি হাউ মুক্ত করার জন্য। আর কিচ্ছু দরকার নেই।
তারপরেরগুলো কি করতে হবে সেটা আমি ধীরে ধীরে আসছি, যাতে আপনার বাড়িতে একটাও টিক্স না থাকে। আপনাকে এইটা লক্ষ্য রাখতে হবে, কারণ হচ্ছে যদি আপনি 48 থেকে 72 ঘন্টার মধ্যে যদি টিক্স এবং ফিসকে একদম নির্মূল করতে পারেন পোষ্যের শরীর থেকে, তাহলে কিন্তু আপনি আপনার পোষ্য কিন্তু নিরাপদে থাকতে পারবে। সেকেন্ড পয়েন্টে আসছি। আমি অনেকেই ডাক্তাররা বলেন যে অ্যাকচুয়ালি আপনাদের দোষ নেই, ক্ষমা করবেন, মানে আপনারা হয়তো একটু পরে লক্ষ্য করেন, কিছুদিন পরে লক্ষ্য করেন, যখন কিন্তু সময়টা কিন্তু 48 থেকে 72 ঘন্টা পার হয়ে যায়, এমন দেখা গেছে যে টিক্সের আপনার পোষ্যের শরীরে কিছু ইচিং হয়ে কিছু ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন অর মিক্সড ইনফেকশন কিন্তু আপনার স্কিনে দেখা দিয়েছে আপনার পোষ্যের শরীরে। সো এখানে একটা ক্রুশিয়াল পয়েন্ট, আপনারা হয়তো স্পটন ব্যবহার করেন, স্প্রে ব্যবহার করেন, অথবা বিভিন্ন রকম পাউডার অথবা কোনো শ্যাম্পু ইউজ করেন, কিন্তু আপনারা যেটা করেন না এবং যেটা আপনাকে করতে হবে, যার জন্য আমার এই ভিডিও, যার জন্য অন্যদের থেকে আমার ভিডিওটা একটু আলাদা, কি ব্যবহার করতে হবে? প্রথমে আপনাকে ব্যবহার করতে হবে বেঞ্জো পারক্সাইড নামে একটি শ্যাম্পু অথবা লোশন অথবা কোনো অয়েন্টমেন্ট। হোয়াট ইজ বেঞ্জয়েল পারক্সাইড? বেঞ্জয়েল পারক্সাইড হচ্ছে ফ্লাসিং করবে। ফ্লাসিং মিন্স আমি একটুখানি সময় নিচ্ছি, অনেকের ধৈর্য থাকে না, যাদের ধৈর্য আছে তারা একটু প্লিজ মন দিয়ে শুনুন, কাজে লাগবে। বেঞ্জয়েল পারক্সাইডের কাজ হলো পোষ্যের শরীরে যে হেয়ার ফলিকল রয়েছে, মিক্সড ইনফেকশন হলে গিয়ে, যেমন গাছের গোড়া যদি এঁটেল মাটি দিয়ে ভরাট করা থাকে, জল ঢাললে জলটা সহজে গাছের গোড়ায় পৌঁছয় না, একটু মন দিয়ে শুনুন। ঠিক তেমনি যদি আপনি বেঞ্জয়েল পারক্সাইড যদি ইউজ না করে থাকেন, আপনার পোষ্যের লোমটা হচ্ছে এঁটেল মাটি দিয়ে ঢাকা থাকে, আপনি স্পটন ব্যবহার করলেন, স্প্রে ইউজ করলেন, এটসেট্রা এটসেট্রা ইউজ করলেন, কিন্তু আলটিমেটলি কাজ হবে, কিন্তু সেটা স্থায়িত্ব বেশি দিন নয়। বেঞ্জয়েল পারক্সাইডের কাজ হলো হেয়ার ফলিকলের যে এঁটেল মাটি রয়েছে সেটাকে একটু লুজ করে দেওয়া। দ্যাট মিনস একটু খুঁড়ে দিলাম, যদি কোনো ডেব্রিস থাকে তাহলে সেটাকে ফ্লাসিং আউট করলাম, মানে সেটাকে ধুয়ে মুছে একটু বাইরে বার করে দিলাম। তার মানে হেয়ার ফলিকল যেটা রয়েছে সেটা ডাইরেক্টলি স্কিনের সঙ্গে, সিবেসিয়াস গ্ল্যান্ডের সঙ্গে একদম কানেক্টেড হয়ে রইল উইদাউট এনি ইন্টারাপশন। ইন্টারাপশন মিন্স কোনো বাধা থাকলো না যে আপনি স্পটন অর কোনো স্প্রে ইউজ করলেন সেটা সরাসরি পোষ্যের লোমকূপে গিয়ে জমা হতে। ক্লিয়ার? This is the very important part of my video. This is the reason I have explaining briefly. এই যে বেঞ্জয়েল পারক্সাইড যদি আপনি ইউজ করে করেন তাহলে গাছের গোড়াটা মুক্ত হয়ে গেল। এইবার আপনি যা কিছু ইউজ করুন না কেন খুব এফিসিয়েন্টলি, পারফেক্টলি কাজ করবে। নট অনলি দ্যাট, বেঞ্জয়েল পারক্সাইডে কিন্তু আরো প্রচুর কিন্তু কার্যক্ষমতা রয়েছে। দ্যাট হ্যাজ দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, অর অফেন I use or I prescribe benzoyl peroxide in case of dermatitis also. সেটা পরের কথা। তাহলে ফার্স্ট হচ্ছে যে কোনো স্পটন কিংবা কোনো মেডিকেশন যদি ইউজ করতে, টপিক্যাল মেডিকেশন ইউজ করতে চান, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্লিজ ইউজ বেঞ্জয়েল পারক্সাইড। যে কমন মেডিকেশন আপনারা অবশ্যই ট্রিট করে থাকেন সেটা এবং ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন, সেটা হচ্ছে স্পট অন। স্পট অন মিন্স
স্পট অনের কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। স্পট অন সরি বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন দ্বারা গঠিত হতে পারে। তার মধ্যে হচ্ছে ফিপ্রোনিল, এস-মেথোপ্রিন और ইমিডাক্লোপ্রাইড হতে পারে, সেলাইমেথ্রিন হতে পারে, মক্সিডেকটিন, ডেল্টামেথ্রিন হতে পারে, অ্যান্ড পাইরোফক্সিফেন হতে পারে। বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম কম্পোজিশন দিয়ে তৈরি করে থাকে এবং বিভিন্ন দামে সেটা পাওয়া যায়। একটা আমার ভিডিও কিন্তু একটা গ্রাসরুট লেভেলের একজন অপস্যকে নিয়ে, আমার যাদের প্রচুর পয়সা আছে তারা সিম্প্যারিকা খাওয়াতে পারেন, অমুক খাওয়াতে পারেন, কিন্তু আমি বলছি একটা গ্রাসরুট লেভেল যারা ভালোবেসে আপনার পোষ্যটাকে পালন করে থাকেন তাদেরকে একটু জানতে হবে কোন ওষুধের এফিকাসি কোথায় এবং কোথায় ডিফিকাল্টি রয়েছে কি না কি। ম্যাক্সিমাম যদি আপনারা খুব কম দামে পেতে চান, খুব রিজনেবল প্রাইসে, সেটা হচ্ছে ফিপ্রোনিল along with এস-মেথোপ্রিন। ফিপ্রোনিলের কাজ হলো ওই টিক্সের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেওয়া, অ্যান্ড এস-মেথোপ্রিন কাজ হলো তার টোটাল লাইফ সাইকেলটাকে ডিসরাপ্ট করে দেওয়া। দুটো ওয়েতে তাহলে কাজ করে। দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু ট্রিট টিক্স অ্যান্ড ফ্লিজ। ফিপ্রোনিল যদি আপনারা ইউজ করে থাকেন, এটা ভীষণ ভীষণ রকমের সেফ। এটা আপনি ল্যাকটেটিং মাদারকে ইউজ করতে পারেন, পাপ্পেকে ইউজ করতে পারেন, এবং যে কোনো স্টেজের আপনি বিড়াল এবং কুকুরকে ইউজ করতে পারেন। দ্যাট ইজ নট টক্সিক ফর ক্যাট অ্যান্ড ডগ। এর এফিকাসি হচ্ছে 1 month, রিপিট 1 month। তাহলে আপনার পয়সার সাশ্রয় হবে যদি আপনি ফিপ্রোনিল অ্যান্ড এস-মেথোপ্রিন কম্পোজিশনের কোনো স্পট অন ইউজ করেন। কিন্তু স্পট অন ব্যবহারের ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, যাতে স্পট অনটা ডাইরেক্টলি যেন স্কিনে পড়ে। বারবার বলছে স্কিনে পড়তে হবে। আরেকটা কথা, স্পট অন আপনি যখন তখন ব্যবহার করে দিচ্ছেন তা কিন্তু প্লিজ করবেন না। স্নান করার পরে করে দিচ্ছেন। আমার কাছে এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে বলেই আমি বলছি, যেগুলো আমি ভুল দেখছি আপনাদের কাছ থেকে, সেইগুলোই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, যাতে জনসাধারণ যাতে এই ভুলটা না করে থাকে। স্পট অন ইউজ করার কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। ইওর পেট স্কিন কোট শুড বি ড্রাই, শুকনো থাকতে হবে। শুকনো থাকতে হবে মিন্স আপনি স্নান করানোর পরে লাগাবেন না, স্নান করানোর আগে লাগাবেন এবং 48 ঘন্টা তাকে স্নান করাবেন না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 48 ঘন্টা তাকে স্নান করাবেন না এবং তার স্কিন কোট যেন একদম ড্রাই থাকে বিফোর অ্যাপ্লিকেশন অফ দি স্পট অন। তাহলে কিন্তু 100% সাকসেসফুল হবেন, নচেত কিন্তু নয়। আর একটা কথা দেখতে হবে যে আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, একদম চাইল্ড থাকে, শিশু থাকে, তাহলে কিন্তু স্পট অন ব্যবহারের পর খেয়াল রাখতে হবে পোষ্যের শরীরে যেন সংস্পর্শে খুব একটা না আসে। যদিও নন টক্সিক, তবুও একটু খেয়াল রাখতে হবে যাতে তার কাছাকাছি না আসতে পারে। বি কেয়ারফুল। সেকেন্ড আসছি, অনেকেই প্রেসক্রাইব করে থাকেন যে ফ্রি কন্ট্রোল কলার। ফ্রি কন্ট্রোল কলার বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন মেডিসিন দ্বারা তৈরি হতে পারে, অ্যাকচুয়ালি মেডিসিন দিয়ে তৈরি হতে পারে, অথবা এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি হতে পারে। এসেন্সিয়াল অয়েল খুব কম টক্সিক এবং টক্সিসিটি নেই বলতে বলা চলে, কিন্তু যদি আপনার বাড়িতে একটি পোষ্য থাকে এবং বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে, তবেই দিস অপশন শুড বি গিভেন। যদি একাধিক কুকুর থাকে তাহলে কিন্তু খেলতে খেলতে ওরা না ওই কলারটাকে কামড়ে ধরে,
তাহলে কিন্তু টক্সিসিটি জেনারেট করতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, বাড়িতে যদি কোনো একাধিক পোষ্য থাকে তাহলে প্লিজ ডোন্ট ইউজ কলার, প্লিজ ডোন্ট ইউজ কলার, রিপিট। বাড়িতে বাচ্চা থাকলে ব্যবহার করবেন না, কেন বাচ্চা ওই কলারটাকে ধরতে পারে। যদি আপনি কলার একান্তই ব্যবহার করে থাকেন তবে খেয়াল রাখতে হবে ডিউরিং দি বাথিং অথবা সুইমিং আর যেখানে আপনার জলের সংস্পর্শে আসতে পারে সেই সময় কিন্তু কলারটাকে খুলে রাখতে হবে। কলারটাকে টু টাইটলি কিন্তু দেবেন না। এবং যদি গ্রোয়িং পাপ্পিদের ক্ষেত্রে আপনি কলার ইউজ করে থাকেন তাহলে অ্যাডজাস্ট করে নেবেন, মানে যত দিন বাড়বে একটু খেয়াল রাখবেন যাতে গলা যেন চাপ না পড়ে। কলার ইউজের এটাই একটা বৈশিষ্ট্য এবং অনেকেই প্রেসক্রাইব করে থাকেন, অনেকেই ব্যবহার করে থাকেন যে এর কিন্তু এফিকাসি কিন্তু লং লাস্টিং, খুব কম খরচে কিন্তু অনেক দিন পর্যন্ত এই টিক এবং ফ্লিসকে দূরে রাখতে পারেন, কেন ওতে যে কেমিক্যাল থাকে সে স্লোলি স্কিনে অ্যাবজর্ব হয়, জাস্ট লাইক স্পট অন। স্পটনের মতোই কিন্তু এর কার্যকারিতা, তবে এর কার্যকারিতা অনেক দিন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম বলে থাকে, কেউ বলে 6 মাস, কেউ বলে 8 মাস, অ্যাজ পার দেয়ার ক্রাইটেরিয়া 6 থেকে 8 মাস পর্যন্ত তাদের কার্যকারিতা থাকে, তবে অতদিন আমি দেখিনি থাকে। যদিও এগুলো ব্যবহার করা ভালো, কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো একটু সাবধানে থাকবেন। এরপরে আসি কিছু কিছু কেমিক্যাল কম্পোজিশন যেগুলো কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে কিন্তু সেগ্রিগেট করতে। সেগ্রিগেট মিনস আপনার কুকুরকে ব্যবহার করবেন না বিড়ালকে ব্যবহার করবেন না ল্যাকটেটিং অ্যানিমেলকে ব্যবহার করবেন না সে এমনি নর্মাল গ্রোয়িং পাপ্পি, এগুলোর কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে। সেখানে আছে যে ফিপ্রোনিল ইজ মোস্ট সুটেবল ফর ক্যাট, ডগ, ফর ইয়ং পাপ্পি, ল্যাকটেটিং মাদার, আগেই বলেছি। এবং পরে আসি যে সাইপামেথ্রিন শ্যাম্পু বলে একটি শ্যাম্পুর মতো কম্পোজিশন বলে একটা শ্যাম্পু পাওয়া যায়, সেটা কিন্তু সুটেবল ফর ডগ অনলি, টক্সিক টু ক্যাট, এবং এর এফিকাসি কিন্তু 8 to 10 days। মাইন্ড দ্যাট, আগে যেমন ফিপ্রোনিল অ্যান্ড এসপেথোপ্রিন কম্পোজিশনের যে স্পট অন অথবা কোনো স্প্রে বললাম তার এফিকাসি কিন্তু প্রায় 1 month, কিন্তু এর এফিকাসি কিন্তু 8 to 10 days, এবং এটা ক্যাটের ক্ষেত্রে একদমই ইউজ করা যায় না। এরপরে আসি বিভিন্ন রকমের শ্যাম্পু এবং পাউডার জাতীয় পাওয়া যায়, যাতে প্রোফাক্সার বলে একটি কেমিক্যাল কম্পোজিশন থাকে, সেটা কিন্তু সিক এবং দুর্বল ইমিউন কম্প্রোমাইজড কোনো পোষ্যকে কিন্তু ব্যবহার করা যায় না, এবং এর এফিকাসি কিন্তু 7 to 14 days, 7 থেকে 14 দিনের পরে কিন্তু বারবার করে আবার ইউজ করতে হবে। এবং আমি সাধারণত এটা কখনোই প্রেসক্রাইবড অ্যাকচুয়ালি করে থাকি না, এই কারণে যেহেতু পাউডার ফর্মে রয়েছে তার ডাস্ট অ্যালার্জি হতে পারে, স্নিফিং করে যে কিন্তু অ্যালার্জি মানে ওই ডাস্ট পার্টিকেল এবং যে পাউডারটা সেটা তার শরীরে যেতে পারে, যেটা মোর হ্যাজার্ডাস, তার স্নিজিং হতে পারে। So I don't recommend this product or powder. Actually আমি সাধারণত স্পটন এবং স্প্রে প্রেসক্রাইবড করে থাকি। Actually their efficacy is much better than this. তবে বলে রাখি যে এবং শ্যাম্পুও পাওয়া যায়, একটু প্রাইসের শ্যাম্পুও পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন, বাট দেয়ার এফিকাসি মাচ লেস দ্যান দিস স্প্রে অর স্পটন। এবং কিছু কিছু কোম্পানি স্যালামেকটিন দিয়ে কোনো ট্যাবলেটও বার করেছে যেগুলোর এফিকাসি আছে, তবে দিস আর ভেরি কস্টলি, এবং আমি সাধারণত প্রেসক্রাইব এগুলো আমি করে থাকি না, বিকজ আমার যে পেশেন্টগুলো রয়েছে সেগুলো তারা খুব মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকে এবং অনেকেই তারা স্ট্রিট ডগ দিয়ে কাজ করে থাকে। লাস্টলি আসছি যে অফেন অনেকেই ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে আইভারমেকটিন, বাট
অফ লেভেল ট্রিটমেন্ট ইজ আইভারমেকটিন। বিশেষ করে কোনো যদি আপনাদের MDR1 জিন যুক্ত মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কোনো ব্রিড থেকে থাকে, যেমন কলিজ, জার্মান শেফার্ড, অ্যাকচুয়ালি হয়ে যায় কিন্তু ক্রস হয়ে গিয়ে না এখন মোস্টলি এক্সোটিক ব্রিড যেগুলো হয়ে গেছে না, সবই দেখছি না MDR1 জিন গঠিত। আমি কয়েকজনের জিন প্রোফাইল চেক করে দেখেছি যে তারা মানে হচ্ছে কিছু কিছু ড্রাগ রয়েছে যেগুলো সরাসরি না ওদের ব্রেনে গিয়ে ব্রেনে গিয়ে যাওয়া পৌঁছানোর পরে একটা টক্সিসিটি জেনারেট করতে পারে। আইভারমেকটিন অ্যাকচুয়ালি আমি প্রোভাইড করি না, আমি প্রেসক্রাইব করে থাকি না আইভারমেকটিন। খুব মানে স্ট্রিট ডগের ক্ষেত্রে যদিও বা দেওয়া হয়ে থাকে, তবে সেটা মিক্সড ডেমোডেক্স ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত দেওয়া হয়ে থাকে। এরও সেই নার্ভাস সিস্টেম ড্যামেজ করে থাকে প্যারাসাইটের। দ্যাট ইজ আ ব্রড স্পেকট্রাম একটা অ্যানথেলমেন্টিক বলা যায়। এর জন্য একজন নোবেল প্রাইজ পেয়েছে প্রায় 6 বছর আগে, নোবেল প্রাইজও পেয়েছে আইভারমেকটিনের করার জন্য। যাই হোক, আইভারমেকটিন অ্যাকচুয়ালি আমি দিয়ে থাকি না, অনেক টক্সিসিটি জেনারেট করতে পারে, এফিকেসি খুব একটা ভালো নয়। তবে শেষ যে প্রসঙ্গ এবং মূল প্রসঙ্গ বলা যেতে পারে যে আপনার পোষ্যকে যেভাবেই ট্রিট করে থাকেন না কেন, পোষ্য থেকে টিক্স এবং ফ্লিস সে হয়তো বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কোথায় আশ্রয় নেবে? সে আপনার বাড়ির আনাচে কোনাচে, যেখানে আলো পৌঁছয় না, যেখানে আপনার হাত পৌঁছয় না, সেখানে গিয়ে ওরা আশ্রয় নেবে। যখনই ওষুধের মানে প্রাদুর্ভাবটা কমে যাবে, ওষুধের অ্যাকশনটা কমে যাবে, সে আবার টুটু করে গিয়ে আপনার প্রসেস হয়ে গিয়ে আবার উঠবে। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাট দি সেম টাইম যেদিনকে আপনি স্পটন কিংবা অন্য কোনো স্প্রে ইউজ করলেন, তার 2 থেকে 1 দিন পরে, সঙ্গে সঙ্গে না, 2 থেকে 1 দিন পরে আপনি আপনার বাড়ির আনাচ কোনাচ যেখানে পোষ্য ঘুরে বেড়ায়, ইনডোর হোক কিংবা আউটডোর হোক, আমি আগেই বলেছি ইনডোর ইনফেস্টেশন অ্যান্ড হোয়াট ইজ আউটডোর ইনফেস্টেশন। ইনডোর আউট মানে ইনফেস্টেশন মিনস আপনার বাড়ির আনাচে কোনাচে গিয়ে কিন্তু সে আশ্রয় নেবে, সে লুকিয়ে থাকবে, অপেক্ষা করে থাকবে, কারণ ওরা খুব সেন্সিটিভ টু দিস ড্রাগ, খুব ওরা গন্ধটা চেনে। সেই গন্ধ যখন না থাকবে তখন কিন্তু সে টুটুটুটুকে আবার আপনার পোষ্য শরীরে গিয়ে আশ্রয় নেবে, আবার রিপ্রোডাকশন করবে, আপনার হয়রান হয়ে যাবে। তাহলে একই সঙ্গে কিন্তু যেদিনই আপনি স্পটন কিংবা কোনো শ্যাম্পু কিংবা কোনো অ্যান্টিফ্লিক্স টিক্স অর ফ্লিস মেডিকেশন ইউজ করলে তো 2 থেকে 3 দিন পরে আপনি টোটাল বাড়িটাকে কিন্তু আবার স্প্রে করুন। এটা আপনি 15 দিন ছাড়া ছাড়া করুন, যাতে কোনো টিক্স এবং ফ্লিস না বেঁচে থাকে। যদি থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি আপনার পোষ্যকে এই টিক্স অ্যান্ড ফ্লিস দ্বারা মুক্ত করতে পারবেন না। তবে এখানেই একটা কথা বলে রাখি, বারবার কেমিক্যাল ট্রিটমেন্ট না করে আপনি যদি কোনো ঘরোয়া পদ্ধতিতে এই টিক্স অ্যান্ড ফ্লিস কন্ট্রোল করতে পারেন, তবে আমার এই সম্বন্ধে একটা টোটাল ভিডিও রয়েছে, যেটা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব উপকৃত হবেন। কেননা আমি মধ্যবিত্তকে নিয়ে আলোচনা করছি, যাতে আপনারা ভালো থাকেন, খুব কম খরচে আপনার পোষ্যকে নিরাপদে রাখতে পারেন। সেই জন্যই বলছি একই সঙ্গে কেমিক্যাল ট্রিটমেন্ট করুন, ফার্দার যদি না হয় তাহলে সেই জন্য আপনি কোনো হার্বাল ট্রিটমেন্ট, বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল, তামাক পাতার রস, বিভিন্ন রকম এসেন্সিয়াল, যেটা আমার ভিডিওতে স্পষ্টভাবে বলা আছে কি করলে আপনারা লাভবান হবেন। সো
প্লিজ 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 মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন। নিচে লিঙ্ক, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটারও, যেখানে ঘরোয়া পদ্ধতিতে আপনি টিক্স অ্যান্ড ফ্লিস মুক্ত রাখতে পারবেন। সেই ভিডিওটাও প্লিজ আপনি একবার দেখে নিন, উপকারে লাগতেও পারে। সো দিস ইজ ফর টুডে। ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা খুবই ছোট, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রিপশন হলে অনেক লোকের কাছে পৌঁছতে পারে। এখানে আমরা আর্থিক সারাদিন অফিস করার পরে আমি যতটুকু সময় পাই ততটুকু একটুখানি আপনাদের নিয়ে ভাবি, যাতে আপনারা বেটারভাবে আপনাদের পোষ্যটাকে পালন করতে পারেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনলি প্যাশন। থ্যাংক ইউ। মাইসেলফ ডক্টর তন্ময় দাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।